হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। সেই ভোরবেলাতেই তো ঘুম থেকে উঠেছি, তারপরে এই বাসি কাজকর্ম করা, স্নান, পুজো, এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে করতে বাইরে যা পরিমাণ গরম আছে, সকাল সকাল গলাটা ভীষণ শুকিয়ে গেছিলো। তাই পুজো টুজো সেরে আগে রান্নাঘরে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে এক গ্লাস গরম জল করে খেলাম, ওদেরকেও দিয়েছি। আর তারপরে আমন্ড বাদামের বাটিটা ওই ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাদের জানলার পর্দাগুলো সব আটকে দিলাম, বাইরে বেশ সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে। যাই হোক, জলখাবারটার ব্যবস্থা করছি। সকালবেলা দিনটা আজকে শুরু করলাম এক গ্লাস গরম জল আর আমন্ড বাদাম খেয়ে। বাবু সেটা খেয়ে একটু বেরিয়ে বাজার গেছে, আর আমি এদিকে জলখাবারটা রেডি করে নিচ্ছি। ডালিয়া, মুসুর ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে আর আমার যে নিরামিষ মশলাটা বানানো থাকে সেটা দিয়ে ঝটপট করে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিলাম। সকাল সকাল তেল মশলা ছাড়া এই খাবারটা কিন্তু ভীষণ হেলদি আর টেস্টিও। প্রচণ্ড গরমের মধ্যে যতটা সহজপাচ্য খাবার খাওয়া যায় আর যতটা তেল মশলাবিহীন খাবার খাওয়া যায় ততটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। আমরা ঘরে থাকি, ঘরের কাজকর্ম করি, একটু প্রয়োজন হলে ফ্যানের তলায় গিয়ে বসলাম বা একটু এসিটা চালিয়ে রেস্ট নিতে পারি। কিন্তু যারা বাইরে কাজ করছে, ঘরে খাবার দাবার যদি তাদেরকে একটু ঠিকঠাক মতো দেওয়া হয়, তাহলে কিন্তু তারা বাইরে যখন রোদের মধ্যে কাজ করে সেইখানটাতেও তারা কাজ করতে একটু হলেও স্বস্তি বোধ করে। খুব বেশি রিচ বা স্পাইসি খাবার এই প্রচণ্ড গরমের মধ্যে খাওয়া দাওয়া করলে দেখবে শরীরের মধ্যে একটা আলাদা গরম ভাব কাজ করে। আর সেটা খেয়ে বাইরে রোদের মধ্যে ঘোরাফেরা করে, আমার হাজব্যান্ডের যেমন কনস্ট্রাকশনের বিজনেস, ওকে রোদের মধ্যে সমানে ওই বাইক নিয়ে এদিক ওদিক নিজের কাজের জন্য ছুটোছুটি করতে লাগে। তাকে কিন্তু বুঝে শুনেই আমার খাবারটা দিতে লাগে। এই গরমের সময়তে আমি খুব প্রেফার করি এরকম তেল মশলা ছাড়া খাবার, কিংবা পান্তা ভাত আমি চেষ্টা করি, কিন্তু প্রত্যেক দিন তো আর একরকম সুযোগ সুবিধা হয় না। যেদিনকে সেরকম সুযোগ সুবিধা হয় অবশ্যই আমি সেরকম খাবারগুলো দিই। বাবু তো বাজার গেছিলো, বাজার থেকে সবজি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে ডিমের একটা ট্রে। তো ডিমগুলো দেখলাম ভীষণ পরিমাণে ময়লা ছিল, তাই ওই এক ঝুড়িতে করে জলে ভিজিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে ডিমটা পরিষ্কার করে নিলাম। ওরকমভাবে ময়লা থাকলে ডিমের মধ্যে আমি তুলে রাখি না, কারণ ডিম সিদ্ধ করার সময় ফেটে যেতে পারে বা নিজেরও হাত দিতে একটা অস্বস্তি লাগে। ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে আর নরমও হয়ে গেছে। আমি এবার ভাতটার ফ্যান গেলে নিলাম। আর এদিকে আজকে দুপুরবেলাতে বানাবো ডিমের ঝোল, তার জন্য পেঁয়াজ, টমেটো মশলাটা রেডি করে নিচ্ছি। ডিমের ঝোল আমার ঘরে খুব কম খাওয়া হয়, কারণ মাম্মাম বাবু দুজনের কেউই ডিমের ঝোল খেতে খুব একটা পছন্দ করে না। আমার ইচ্ছা করে, সেই জন্যই ওই মাঝে মধ্যে খুব রেয়ার আমি বানিয়ে থাকি। আলু দিয়ে ডিমের কষা, সে হাঁসের ডিম হোক মুরগির ডিম হোক, আমার ভীষণ পছন্দের খাবার। হাঁসের ডিম হলে ওরা খায়, ভালোবাসে, কিন্তু মুরগির ডিমের ঝোলটা ওরা খুব একটা খেতে চায় না। এমনকি ডিমের অমলেট করেও ঝোল বানিয়ে দিলেও সেটাও ওরা বাবা মেয়েতে খুব একটা পছন্দ করে না, তাই বানানোটা কমই হয়। কখনো সখনো বানাই ওই রাত্রিবেলাতে রুটি খাওয়ার জন্য। তো আজকে একটু আলু দিয়ে কষা করে দুপুরের জন্য বানালাম। আজকে দুবেলার জন্য ডিমের ঝোল বানিয়ে রাখলাম, সাথে কুমড়ো সিদ্ধ, আর আগামীকালের জন্য একটু কাতলা মাছ বানাবো। আগামীকাল পয়লা বৈশাখ। আমি আর বাবু প্রত্যেক বছর পয়লা বৈশাখে সকালবেলাতে স্নান টান করে মন্দিরে যাই পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে আসতে কতটা কি দেরি হবে, তারপরে গরমের মধ্যে রান্নাবান্না করা একটা কষ্টের ব্যাপার। সেই জন্য আজকেই আমি ওই বিনস আলু দিয়ে এই কাতলা মাছ বানিয়ে রেখে দিচ্ছি। খুব একটা বেশি রিচ করে বানাবো না, আমার ওই যে মশলা বানানো আছে সেই মশলা আদা জিরে বাটা দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়াই আদা জিরে বাটা দিয়ে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। এরকম একটা মশলা যদি তোমরা ফ্রিজে বানিয়ে রাখো, সত্যি বলছি কাজের ক্ষেত্রে কিন্তু ভীষণ সুবিধা হবে। একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি এই বোরোসিলের কাচের কন্টেনারটার মধ্যে পরিমাণ মতো আদা, জিরে, লঙ্কা, টমেটো দিয়ে আর গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা বানিয়ে 7 থেকে 10 দিনের জন্য এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই। যখন কোনো মাছের ঝোল বানাচ্ছি বা নিরামিষ তরকারির জন্য পরিমাণ মতো 1 চামচ 1.5 চামচ, যতটা পরিমাণে সবজি আছে সেই বুঝে যখন মশলাটা দিয়ে দিই, ঝটপট রান্নাটা হয়ে যায়। তো এরকমভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় তোমাদের সংসারের কাজে অনেকটা সুবিধা হবে।
চপিং বোর্ডটা কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে নিলাম। আর সবজিগুলো ধুয়ে তো জল ঝরাবার জন্য কাউন্টার টপের উপর রেখে দিয়েছিলাম, সেটা নিয়ে ওই ছাদের রেলিংয়ে দিয়ে দিয়েছি। আর বাইরে প্রচণ্ড গনগনের মতো রোদ উঠেছে আজকে। কাঁচা লঙ্কা, পাতিলেবু আর ধনেপাতা এনেছে, সেটা এবার এই ঝুড়িটাতে করে ধুয়ে নেব। তবে ধনেপাতা আমি কখনোই ধুই না, এইভাবে আমি একটা টিফিন বাটিতে করে কাপড়ে মুড়ে রেখে দিই। তাতে কিন্তু 15 থেকে 20 দিন পর্যন্ত ধনেপাতা একদম সতেজ থাকে। ধনেপাতার মধ্যে জল পড়লে পরেই তখন সেটার মধ্যে একটা পচন ধরা শুরু হয়। যখন ব্যবহার করি তখন বের করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে কুটে ইউজ করি। কাপড়ে মুড়ে টিফিন বাটিতে রাখি, কথাটা এই কারণেই বললাম, কাপড়ের বদলে তোমরা চাইলে টিস্যু পেপারে করেও রাখতে পারো। তবে টিস্যু পেপারটা ইউজ করা মানে একটা খরচা, কিন্তু আমাদের তো কটনের কাপড় ঘরের মধ্যে থাকেই কত, তো এরকম একটা ফ্রেশ কাপড়ে মুড়ে রাখলে পরে কিন্তু ওই একই টিস্যু পেপারের কাজ করে। শুধুমাত্র সাশ্রয়ের জন্যই আমি কাপড়ের কথাটা বললাম। এখানে যে মন্দিরটাতে পুজো দিতে যাই আমরা পয়লা বৈশাখের দিনে, মন্দিরটা 6টার সময় খুলে যায়, কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে। পুজো দিয়ে আস্তে আস্তে মোটামুটি 9টা সাড়ে 9টা বেজেই যায়। তারপরে এসে জলখাবার বানানো থাকে, দুপুরে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তাই জন্য এবছরে বুদ্ধি করে একটুখানি কাজটাকে গুছিয়ে নিলাম, যাতে এই গরমের মধ্যে আমার পরিশ্রমটা কম হয়। বাড়িতে এসে একটুখানি ভাত আর হালকা কিছু সবজি বা ডাল বানালে পরে আর সকালবেলা জলখাবারটা বানালে পরে আগামীকালের কাজটা আমার একটু হালকা হয়ে যাবে। সকাল সকাল ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটা বেশ কিছুক্ষণ পরে ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম। মামামের এই টেবিলের কাভারটা আজকে চেঞ্জ করে দিচ্ছি। সব সময় তো সুযোগ হয় না, ও এখানটাতে বসে পড়াশুনো করে, তো যখন ও একটু ফ্রি থাকে তখনই আমি এই সমস্ত কাজগুলো করে থাকি। তো টেবিলে দুটো কাভার পাতা থাকে, একটা ভিতরে একটা কাভার থাকে, তার উপরে একটা প্লাস্টিকের কাভার পাতা থাকে। তো আজকে দুটো কাভার তুলে দিলাম, দিয়ে কলিন দিয়ে কাঁচটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে এই চাদরটা হচ্ছে একটা বিছানার চাদর, তবে সিঙ্গেল বেডের। অনলাইন থেকে কিনেছিলাম, কিন্তু ওখানে লেখা ছিল পিওর কটন। বাড়িতে আনার পরে একটা ওয়াশের পরেই বুঝতে পারছি এটা পলিয়েস্টার। তো গোটা চাদরটাকে ফেলে দেবো, সেই জন্য এই মামামের টেবিলে আমি পেতে রাখি। ওপরে যেহেতু প্লাস্টিকের কাভার থাকে, সেই জন্য ভিতরে যে কাপড়টা রয়েছে সেটার কোয়ালিটিটার যদি একটু সিনথেটিকও হয় তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। এমনিতে এই পলিয়েস্টারের চাদর একটু সিনথেটিক বেস হয়, এর মধ্যে হাত টাত লাগলে পরে গরমকালে কিন্তু ভীষণ একটা অস্বস্তি বোধ হয়। বেসিক্যালি এই জিনিসটা আমার হয়, জানি না এটা তোমরা কেউ ফিল করো কি না। সিনথেটিক কোনো জিনিসের ওপরে হাত টাত দিলে পরে আমার খুব অস্বস্তি লাগে, গরমকালে বিশেষ করে। সেই জন্য এর ওপরে যখন প্লাস্টিক কাভারটা পাতা থাকে তখন অসুবিধা হয় না। যাই হোক, গোটা বিছানার চাদরটা ফেলতে ঠিক মন চাইলো না, তাই জন্য সিঙ্গেল বেডের এই চাদরটাকে আমি এইখানে এই টেবিল কাভার হিসাবে ব্যবহার করছি। আর প্লাস্টিকের কাভারটা ওপরে পেতে দিয়ে আমি কলিন দিয়ে ভালো করে ওটাও মুছে নিলাম। নিয়ে এবারে ওর টেবিলে বই খাতাগুলো ঠিক যেরকম যেরকম রাখা ছিল আমি সেরকম ভাগে ভাগে রেখেছিলাম, জিনিসটা ওই জায়গাতেই গুছিয়ে তুলে দিলাম। টেবিলে বসে পড়াশুনো করে, তো টেবিলটা বাদ দিয়ে আমি প্রত্যেকদিন ঘরদোরগুলো যেরকম পরিষ্কার করার করি, টেবিলটা খুব রেয়ারই আমি পরিষ্কার করি, কারণ ওর বই খাতা কাগজপত্র সব কিছু ছড়ানো থাকে। তোমরা হয়তো আগেও খেয়াল করে দেখেছো, আমি ঘরের বিছানাটা গোছাই, ওর যে দুটো ওয়ার্ড্রপ আছে সেই দুটো পরিষ্কার করি, কিন্তু টেবিলটাতে হাত দিই না। কাগজপত্র ছড়ানো থাকলে পরে কোন জায়গার জিনিসটা কোথায় রেখেছে আমি তো নিজে কিছু বুঝবো না, কোথাও রেখে দেবো, পরে হয়তো নিজেই খুঁজে পাবো না, তারপরে শুধু শুধু বকাবকি করবে আমাকে। প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমি দুটো করে বেডশিট কিনি। আমার খাটের জন্য এই বছরে আমি একটা নতুন বেডশিট কিনেছি, আগামীকাল পয়লা বৈশাখ, সেই দিনকে আমি পাতবো। তবে মাম্মামের খাটের জন্য আমার পছন্দসই বেডশিট পাইনি, তাই জন্য মাম্মামের খাটে একটা কাঁচা ধোয়া পরিষ্কার বেডশিট পেতে দেবো। সকাল সকাল মুদির দোকান থেকে চালের বস্তা পাঠিয়ে দিয়েছিল, তো যে ছেলেটা দিতে এসেছিল একদম একতলা থেকে 3তলাতে তো উঠিয়েই দেয়, আর আমি বলেছিলাম ওই বস্তার মুখের সেলাইটা খুলে দিয়ে যেতে। আমি ওই চালের ডাব্বাতে চালটা ভরে নিলাম, নিয়ে সরিয়ে দিলাম। তারপরে বাবু বাড়িতে এসে এই বস্তা ধরে আমার যে বড় চালের ড্রামটা আছে তার মধ্যে ঢেলে দেবে। গতকালকে পাপোশগুলো কেচেছিলাম, কিন্তু ভালো করে শুকায়নি, তাই এই ছাদের রেলিংয়ের এই পাশটাতে মেলে দিচ্ছি। সংসারে কত দিক যে আমরা গৃহিণীরা খেয়াল করে করি তা কিন্তু আমরা হিসেব করে বলতে পারবো না। শুধু এটুকুনি বুঝতে পারি, যে দিকটা খেয়াল না করব সেই দিকটাই অগোছালো হয়ে যাবে।
একটা গোছানো পরিপাটি সংসার পেতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর সাজানো গোছানো সব কিছুই কিন্তু নিজের দিক থেকে শুরু করতে লাগে। তবেই আমি আশা করতে পারি যে আমার পরিবারের সদস্যরা সেই দিকটা মেনটেন করবে। যে কোনো কিছু শুরু যদি নিজের থেকে করতে পারি তবে কিন্তু তারা সেটা দেখে দেখে সেটাই করার চেষ্টা করবে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যদি থাকে তাহলে সেটাকে অগোছালো করার আগে তারাও দুবার ভাববে। যাই হোক, দুপুরের খাবারটা সার্ভ করে দিচ্ছি। এক বন্ধু কমেন্টের মাধ্যমে আমাকে ভাতের হাঁড়ির লিঙ্কটা জানতে চেয়েছিলে, তবে ওটা আমি দোকান থেকে কিনেছি, সেই জন্য লিঙ্ক প্রোভাইড করতে পারবো না। পিজিয়ান ব্র্যান্ডের আমার প্রেশার কুকারটা। আজকের ব্লগটা এইটুকুনি রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।